বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই পরম করুণাময় আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত সপ্তাহের মতোই এবারও আমি তোমাদের সাথে সংযুক্ত হয়েছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল। আমরা গত ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সমান্তর ধারা নিয়ে, এবং আমরা সমান্তর ধারার বিভিন্ন সূত্রাবলী, বিভিন্ন সৃজনশীল সমস্যার সমাধান করেছি। তো যাই হোক, আজকে আমি আরেকটি নতুন টপিকস আমাদের ছিল সমান্তর ধারার পাশাপাশি সেটা কি ছিল, সমানুপাতিক ধারা। আজকে তোমাদের আমি কথা বলবো সমানুপাতিক ধারা নিয়ে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে কয়েকটি সূত্র দিয়েছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা, সেগুলো আমাদের কাজে লাগবে। যেমন আমি বলেছিলাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র 1 + 2 + 3 up to n ইকুয়াল টু কি বলেছিলাম, n × n + 1 / 2। ঠিক আছে, তাহলে আরেকটি সূত্র বলেছিলাম এদের বর্গের সমষ্টি কি 1² + 2² + 3² up to n²। এটা কি বলেছিলাম, আমরা বলেছিলাম n × n + 1 twice n + 1 / 6। ঠিক আছে, নেক্সট আমরা বলেছিলাম ঘন 1³ + 2³ + 3³ + n³। এটা কি বলেছিলাম, এই সূত্রটি আমাদের প্রথমটা n × n + 1 / 2 কি হবে, এটা একটু বর্গ হয়ে যাবে, এই তো একটু বর্গ হয়ে যাবে। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি n² n + 1 হোল স্কয়ার বাই 2 × 4, এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এই তিনটি সূত্র তোমাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম। আশা করি তোমরা আত্মস্থ করেছো এবং নিয়মিত অনুশীলন করেছো। তো এইখান থেকে আরেকটি জিনিস দেখা যায় যে দেখো, আমরা যদি এটা করি 1³ + 2³ এই সূত্রটা + 3³ n³ এটা সমান কি লিখতে পারি, তাহলে আমরা 1 + 2 + 3 এটা সূত্রটা কি, তাহলে আমরা লিখতে পারি এটা সূত্র 1 + 2 + 3 up to n এটার হোল স্কয়ার। লক্ষ্য করো, এটা আমরা একটু নতুন ভাবে একটু তোমাদের সামনে দিলাম যে এটা যদি এত হয় তাহলে কিউবটা কি হয়, এটার বর্গ। তাহলে আমরা ঘন n সংখ্যক ঘনের সমষ্টি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ, এইটা একটা উপসংহারে আমরা বলতে পারছি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কয়টি সূত্র গতদিন আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটি নতুন ধারা, আরেকটি ধারা যেটা আমরা শুরুতেই বলেছিলাম সমান্তর ধারা, এটার বিপরীত আরেকটা কি ছিল, সমানুপাতিক ধারা। তাহলে আমরা আজকে সমানুপাতিক ধারা নিয়ে কথা বলবো। আশা করি আমরা সবাই তোমরা শেষ পর্যন্ত সম্পৃক্ত থাকবে। আরেকটি কথা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমানুপাতিক ধারা শেষ হলেই নতুন একটি কন্টেন্ট নিয়ে আলোচনা করব, একটি নতুন অধ্যায় নিয়ে। তোমরা কমেন্টস করবে যে কোন অধ্যায়টি তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেই আলোকে তোমাদের সামনে উপস্থিত হব। তো এনিওয়ে, আমি বলছিলাম যে সমানুপাতিক ধারা, সমানুপাতিক বা এটাকে আমরা বলছিলাম ইংরেজিতে জিওমেট্রিক। কি বলছিলাম, জিওমেট্রিক। কেউ কেউ এটাকে বলছে জ্যামিতিক। ঠিক আছে, জ্যামিতিক ধারা। কেউ কেউ এটাকে বলছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, হ্যাঁ ঠিক আছে। তো সমানুপাতিক
আমরা আগে পড়েছিলাম সমান্তর, এখন বলছি সমানুপাতিক বা জিওমেট্রিক বা জ্যামিতিক বা গুণোত্তর ধারা। তো সমানুপাতিক ধারাটা কি? নামটা থেকে আমরা বুঝতে পারছি সমানুপাতিক, অনুপাত সমান। আগে যেমন ছিল সমান্তর, অন্তর সমান, এখন হচ্ছে অনুপাত সমান। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, 2 + 4 + 8 + 16 এভাবে যাচ্ছে n সংখ্যক। ঠিক আছে, আমরা কিন্তু সমানুপাতিক ধারা আলোচনা করছি, কিন্তু এই পর্যায়ে আমরা সাধারণ গণিতে সসীম গুণোত্তর ধারা, সসীম সমানুপাতিক ধারা নিয়ে কথা বলছি। সসীম, আমাদের সীমা আছে n সংখ্যক। তো এখানে লক্ষ্য করো, আমরা বলছি অনুপাত। তো অনুপাত এখানে কত? এখানে প্রথম পদ কত আমরা দেখে নেই। প্রথম পদ a দ্বারা আমরা চিহ্নিত করি। প্রথম পদ a = 2। সাধারণ অনুপাত আমরা লিখতাম আগে সাধারণ অন্তর, এখন কি লিখব? সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত আর রেশিও, অনুপাত মানে রেশিও, রেশিও থেকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রেশিও থেকে আসছে আর। কি করব আমরা? আমরা একটা পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব। আগে বিয়োগ করতাম, এখন ভাগ করব। দেখো এখানে কত হচ্ছে? 2। আবার এখানে দেখো এটাকে এটা দ্বারা আগেরটা দ্বারা ভাগ করি, 8 ভাগ 4, এখানেও হচ্ছে 2। তাহলে দেখো আমাদের অনুপাতটা, আমাদের রেশিওটা দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা ভাগ করলে যে ফল হবে, তৃতীয়টাকে দ্বিতীয় দ্বারা ভাগ করলে একই ফল হবে, অর্থাৎ অনুপাত সমান হবে। এই জন্য এটাকে বলছে সমানুপাতিক ধারা, তাই না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? ভেরি গুড। তাহলে আমরা পরিচিত হলাম সমান্তর ধারা, সমানুপাতিক ধারাটা আমাদের কেমন হয়, অর্থাৎ তাদের অনুপাত সমান, দ্বিগুণ করে বেড়ে যাচ্ছে অথবা 3 গুণ করে বেড়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট অনুপাতে বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। কি বলো? কমতেও পারে, কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। এনিওয়ে, তো আমরা সমান্তর ধারা যেমন সাধারণ পদের সূত্র প্রতিষ্ঠিত করেছিলাম, n সংখ্যক পদের সমষ্টি প্রতিষ্ঠিত করেছিলাম, সমানুপাতিক ধারায়ও আমাদের n-তম পদ লাগবে এবং n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র লাগবে। ঠিক আছে, এগুলো খুবই প্রয়োজন। এগুলো ফান্ডামেন্টালি তুমি যদি না জানো, একদিকে তোমার সূত্র যেমন মনে থাকবে না, অন্যদিকে এগুলো প্রমাণও অনেক সময় আসে। অতএব এটি গুরুত্বপূর্ণ জেনে নেওয়া। আসো আমরা প্রথমে n-তম পদ নির্ণয়ের সূত্র শিখব। কোনো সমানুপাতিক ধারার প্রথম পদ যদি a হয়, দেখো তো প্রথম পদ সমান a, একে আমরা কিভাবে লিখতে পারবো? a * r⁻1 - 1, এই লিখতে পারি কিনা দেখো তো। r⁻1 - 1, তার মানে r⁻0, r⁻0 মান হলো 1, তাহলে এই থাকছে আমাদের, এই রয়ে গেল। দ্বিতীয় পদ কি লিখতে পারি? দ্বিতীয় পদ হলো a r করে বেড়ে যাচ্ছে, প্রথমটা ছিল a, এটা হবে a r, এটাকে লিখতে পারবো a r⁻2 - 1। দেখো 2 থেকে চলে গেলে a r ই থাকে। ভেরি গুড। তাহলে তৃতীয় পদ কি লিখব? a r², আরো r বেড়ে যাবে, a r⁻3 - 1। তাহলে দেখো আমরা এইভাবে যদি যাই, এগিয়ে চলি, তাহলে যেতে যেতে আমরা যদি n-তম পদ নির্ণয় করতে চাই, তাহলে কি দাঁড়াবে তোমরাই বলো। প্রথম পদ যদি a r⁻1 - 1 হয়, দ্বিতীয় পদ যদি তাহলে n-তম পদ হবে a * r⁻n - 1। কি বলো? হ্যাঁ, কি হবে? a * r⁻n - 1। সো কোনো সমানুপাতিক ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র আমরা কি পেলাম? n-তম পদ = a * r⁻n - 1। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম কোনো সমানুপাতিক ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র a * r⁻n - 1। আমরা আগের মতোই চিহ্নগুলো, a হলো প্রথম পদ, r হলো রেশিও বা অনুপাত,
n হলো পদ সংখ্যা, ঠিক আছে। তো আমরা আশা করি n তম পদ নির্ণয়ের সূত্রটি তোমাদের মুখস্থ থাকবে, মনে থাকবে এবং এটা প্রতিষ্ঠিত করতে পারবে। n তম পদ সমান কত? আবার আমার সঙ্গে বলো, n তম পদের সূত্রটা কি? a × r⁻n−1 n−1, ঠিক আছে। এখন আমরা শিখব n সংখ্যক একটা গুণোত্তর ধারার, একটা সমানুপাতিক ধারার n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্রটি আমরা শিখব। যোগফল কিভাবে নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আসো, খুবই চমৎকার। আমি যদি এটা একটু মুছে দিই তাহলে আচ্ছা থাকলো। আসো, আমরা যদি একটা ধারা যেটার যোগফল হলো Sn, প্রথম পদ a, দ্বিতীয় পদ ar, তৃতীয় পদ হলো ar² যাচ্ছে, শেষ পদ হলো ar⁻, মাত্রই আমরা বলেছি n তম পদ যে কথা, শেষ পদ একই কথা, আমরা এটা আগেও আলোচনা করেছিলাম, তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে শেষ পদ হলো ar⁻n−1। তাহলে বলো তো আগের পদটা কত হবে? ar⁻n−2 হবে, কমে যাবে, ঠিক আছে। n−1 থেকে n−2 হবে আমাদের, ঠিক আছে। তো এইটার যোগফল আমরা নির্ণয় করতে চাই। এটা একটা সমানুপাতিক ধারা, লক্ষ্য করো আর করে বেড়ে যাচ্ছে এবং শেষ পদটা আমরা লিখতে পেরেছি, ঠিক আছে। তো এইখানে আমরা এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, আমরা দিয়ে দিলাম। এটাকে আমি 1 আমরা যদি s দিয়ে গুণ করে দিই, কত দিয়ে? 1 r দিয়ে গুণ করে দিই, কেমন? r দিয়ে গুণ করে দিই, কি হয়? r × Sn = দেখো ar, আমরা নিচে লিখি ar, এটাকে আমরা r দিয়ে গুণ করছি, ar² হবে, এটাকে r², এটা হবে ar³, এইভাবে যেতে থাকবে, ঠিক আছে। শেষ পদটা কত হবে? এটাকে r দিয়ে গুণ করলে a × r⁻n, কারণ আমরা কি দিয়ে গুণ করছি লক্ষ্য করো, ar⁻n−1 গুণ করছি আরো r দিয়ে, তার মানে r এর পাওয়ার 1। তো সূচকের নিয়মে পাওয়ারটা যোগ হয়ে যাবে, 1 আর -1 কাটা যাবে, আমাদের থাকবে কি ar⁻n। এটা দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। তাহলে আসো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি এখন আমরা কি করব? সমষ্টি নির্ণয় করব, এই তো। তাহলে আসো আমরা প্রথমে এটাকে যোগ করে দেই। 1 + 2, আমরা কি করব? 1 + 2 যোগ করব না, আমরা এটা বিয়োগ করে দেব। হ্যাঁ, বিয়োগ করে দেব। 1 - 2 বিয়োগ করে দিলে কি হয় দেখো তো, Sn - r × Sn, Sn বিয়োগ করে দিলাম। এইখানে কি দাঁড়াচ্ছে? a থাকলো, এইটা থেকে এটা চলে গেল, 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 শেষেরটা আমরা রয়ে গেল -a × r⁻n, -a × r⁻n। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আরেকবার দেখাচ্ছি, আমাদের লক্ষ্য করো এই টার্মগুলো বিয়োগ হয়ে গেল, এটা থেকে এটা চলে গেল, এটা থেকে এটা চলে গেল। এমনিভাবে এখানেও আছে আমাদের আরেকটা পদ আছে, r² এর পরে আমরা কি লিখতে পারি? কিউব লিখতে পারি। তো এটা থেকে এটা চলে গেল, এমনিভাবে সব চলে যাবে, এটা চলে যাবে, প্রথমটা আর শেষেরটা আমার থেকে যাবে, প্রথমটা এবং শেষেরটা থেকে যাবে। তাহলে এই রইল। তো এখান থেকে আমরা Snটা কমন নিয়ে যাই, Sn কমন নিয়ে গেলাম, 1 - r, এখান থেকে a কমন নিয়ে যাই, 1 - r⁻n। ভেরি গুড। তাহলে এখানে কি থাকছে? Sn = a × 1 - r⁻n / 1 - r। এই তাহলে এইটাই আমাদের একটা সূত্র হয়ে গেল। কিসের সূত্র? আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। কোনো গুণোত্তর ধারার, কোনো সমানুপাতিক ধারার
n সংখ্যক পদের সমষ্টি a ইন্টু 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এইখানে একটি শর্ত, ইফ 1 ইজ গ্রেটার দেন r অথবা r ইজ লেস দেন 1, r হলো একের চেয়ে ছোট, দেখো এক বড়, এখানে 1 ইজ গ্রেটার দেন r অথবা r ইজ লেস দেন 1। কেন? এখানে 1 থেকে r বিয়োগ হয়েছে, 1 থেকে r বিয়োগ, তাহলে 1টা বড়, rটা এখানে ছোট। তাহলে আমরা দেখব যদি আমরা কোনো সমস্যা হয়, r এর মান যদি একের চেয়ে ছোট হয়, r এর মান যদি একের চেয়ে ছোট হয়, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। বুঝতে পেরেছো নিশ্চয়ই? 1টা আগে আসবে। যখন r এর মান একের চেয়ে ছোট হবে অর্থাৎ এক বড় হবে, তখন 1 আগে আসবে, 1 আগে আসবে। আর যদি r এর মান একের চেয়ে বড় হয় তাহলে r আগে আসবে। সেটা কিভাবে হয়? তাহলে এটা একটা শিখলাম। আমি যদি এখানে একটু লিখে রাখি তোমাদের, Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন কি বলছি r ইজ লেস দেন 1, r হলো একের চেয়ে ছোট অর্থাৎ এক বড়। এগেন আমরা যদি এখানে আসি, একই জিনিস আমরা 1 থেকে 2 বিয়োগ করেছিলাম, তাই না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করেছিলাম? ইকুয়েশন নাম্বার 1 থেকে ইকুয়েশন নাম্বার 2 বিয়োগ করেছিলাম। এখন কি করব? 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1, তাহলে কি পাওয়া যায় দেখো, এইটা থেকে বাদ দিচ্ছি, তাহলে r ইন্টু Sn মাইনাস Sn ইকুয়াল টু, আমরা এটা থেকে বাদ দিচ্ছি, তাহলে এটা থেকে এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, আমাদের কি হচ্ছে, এইটাও চলে যাবে। শেষে কোনটা থাকবে আমাদের? কি থাকবে বলো? এখানে কি থাকবে আমাদের? বিয়োগ করছি, a r টু দি পাওয়ার n মাইনাস a ইন্টু r টু দি পাওয়ার, কি থাকবে? এইটা থাকবে আমাদের a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস এই যে a থাকবে, মাইনাস a থাকবে। ঠিক আছে? লক্ষ্য করো, আবারও বলছি, এটা আমাদের থেকে গেল, এইটা থেকে এটা বাদ দিচ্ছি, এটা থেকে গেল, এই যে মাইনাসে বিয়োগ করার সময় বিয়োগ হয়ে যাবে, আর এইগুলো কাটা যাবে, সব কাটা দেখবে, শেষে এইটা থাকবে, এইটা থেকে বাকি সব চলে যাবে, বাকি সব চলে যাবে। উল্টাভাবে বিয়োগ করছি, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n থাকবে আর বিয়োগ a থাকবে। ভেরি গুড, জাস্ট ক্যালকুলেশন। এখন এখান থেকে Sn কমন যায়, নিয়ে গেলাম, রইল r মাইনাস 1 ইকুয়াল টু, এখান থেকে a কমন যাবে, r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি হয়? কি দাঁড়ালো? Sn ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 বাই r মাইনাস 1। দিস ইজ দ্য সেকেন্ড ফর্মুলা। তাহলে বলবো ইফ কি হয়, r ইজ গ্রেটার দেন 1 হয়, r এর মানটা একের চাইতে বড়। যখন r এর মানটা একের চেয়ে বড় হবে, অনুপাতটা আমাদের একের চেয়ে বড় হবে, রেশিওটা একের চেয়ে বড় হবে। যেমন আমরা বলেছিলাম 4কে 2 দ্বারা ভাগ করেছিলাম, 2 হয়েছিল, 2 হইল একের চেয়ে বড়, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। কোনটা? r আগে আসবে, তখন r আগে আসবে। তাহলে আমরা আবারও লিখতে পারি Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। কখন? যখন r ইজ গ্রেটার দেন 1। এই দুটো সূত্র আমরা এই দুইটাই ব্যবহার করব। তাহলে যোগফলটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কার উপর নির্ভর করছে? r এর উপর নির্ভর করছে। কিসের উপরে? r এর উপরে। হ্যাঁ, r যদি একের চাইতে বড় হয় তাহলে r আগে আসবে, আর যদি একের চাইতে ছোট হয় অর্থাৎ 1 বড় হয় তাহলে 1 আগে আসবে, 1 আগে আসবে। ঠিক আছে? তাহলে আমরা দুটি সূত্র এখানে দেখলাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটি প্রশ্ন কি আসতে পারে না যে স্যার এখানে বললেন r ইজ লেস দেন 1, একের চেয়ে ছোট, এখানে r এর মান একের চেয়ে বড়, যদি r এর মান 1 এর সমান হয় তাহলে কি দাঁড়াবে? এই কথাটা আমাদের জানা দরকার। ইফ r ইকুয়াল টু 1, তখন Sn ইকুয়াল টু কি দাঁড়াবে? তখন আমাদের r এর মান 1, r এর মান 1, অর্থাৎ হয়ে যাবে a প্লাস এরকম ভাবে আপ টু a সব r এর মান 1,
আর এর মান 1, 1 এর স্কোয়ার 1, 1 এর কিউব 1, 1, 1 এর মান 1 এর পাওয়ার যতই থাকুক না কেন, 1 এর পাওয়ার যতই থাকুক না কেন 1ই হবে, আর সঙ্গে এ রইল। তাহলে লক্ষ্য করো এ প্লাস এ কতগুলো এ, n সংখ্যক এ, সুতরাং এটার যোগফল হবে n এ, সুতরাং এটার যোগফল হবে n এ। তাহলে আমরা দেখছি, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে এটার মান হবে n ইন্টু এ if r equal to 1, if r equal to 1। হ্যাঁ, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি সূত্র আমরা প্রতিষ্ঠিত করলাম। তাহলে এইটাই হলো কোনো সমানুপাতিক ধারার যোগফল বা গুণোত্তর ধারার যোগফল, Sn equal to a into 1 minus r to the power n by 1 minus r when r is less than 1। 1 যখন বড় হবে না আগে হবে, আর যখন বড় হবে আর আগে হবে, ঠিক আছে? এটা অনুপাতের উপর নির্ভর করবে, এটা আমাদের সমস্যার মধ্যে দেয়া থাকবে, অঙ্কের মধ্যে দেয়া থাকবে। আমরা কয়েকটি সমস্যা করব একদম বাস্তব ভিত্তিক, এই সূত্র প্রয়োগ করে কিভাবে আমাদের একের চাইতে ছোট হলে কোন সূত্রটা ব্যবহার করব, রেজাল্ট কত আসবে, আর এর মান একের চাইতে বড় হলে কি হবে, এই আমরা সমস্যাগুলো বাস্তব ভিত্তিক সমস্যা আমরা সমাধান করব, ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আসো আমরা যা শিখলাম এগুলোর প্রয়োগ আমরা একটু দেখে নিই। আমরা যে তিনটে সূত্র আজকে প্রতিষ্ঠিত করলাম, এক নম্বর হলো বলো n-তম পদের সূত্র। n-তম পদের সূত্রটা কি? a ইন্টু, হ্যাঁ বলো, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, আর যোগফলের সূত্র মাত্র আমি এখানে বললাম। তাহলে আসো আজকে আমরা দু একটি সমস্যা একটু আলোকপাত করি। যেমন একটা এক্সাম্পল আমরা সেট করি এরকম, দেখো 2 যোগ 4 যোগ 8 যোগ 16 এরকম একটা ধারা আমাদের যাচ্ছে 10তম পদ পর্যন্ত। 10তম পদ, 10তম পদ এটা আমরা নির্ণয় করতে চাই। 10তম পদ ইকুয়াল টু হোয়াট? 10তম পদ ইকুয়াল টু হোয়াট? দশম পদটা কত হবে? প্রথম সূত্রটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমরা শিখেছিলাম n, তো এখানে দেখো তো a এর মান কত তোমরা বলো, প্রথম পদ কত? 2, r এর মান কত, রেশিও কত, 4 কে 2 দ্বারা ভাগ করলে কি হচ্ছে? 2 হচ্ছে। 8 কে 4 দ্বারা ভাগ করলে কি হচ্ছে? 2 হচ্ছে। তাহলে a এবং r যখন জানা থাকবে, প্রথম পদ এবং রেশিও যখন জানা থাকবে, আমরা যততম পদ চাও তত নির্ণয় করতে পারবো। আমরা জানি n-তম পদ সমান কত বলো? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমি n এর পরিবর্তে কত বসিয়ে দিব? 10 বসিয়ে দিব। n এর পরিবর্তে কত? 10। আমরা 10তম পদ চাচ্ছি, তাহলে 10তম পদ ইকুয়াল টু a ইন্টু মানগুলো বসিয়ে দেই, a এর মান কত, বা আমরা লিখেই নিতে পারি a ইন্টু r টু দি পাওয়ার 10 মাইনাস 1। n এর পরিবর্তে 10 বসিয়ে দিলাম। এখন এর মান বসিয়ে দাও 2, আর এর মান বসিয়ে দাও 2 টু দি পাওয়ার 9 সমান কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2, দেখো তো 2 টু দি পাওয়ার 9 কত হয়? 2 টু দি পাওয়ার 9 সমান হচ্ছে আমাদের 512 সমান 512। 2 ইন্টু 512 সমান হবে 1024। তাহলে দেখো আমরা একটি সূত্রের প্রয়োগ শিখলাম যে n-তম পদ কি করে নির্ণয় করা যায়, n-তম পদ কিভাবে নির্ণয় করা যায়। আমরা দশম পদ বের করলাম, তো n এর মান আমি যদি 100 বসিয়ে দেই, 100 বসিয়ে দিই, তো 100তম পদ বেরিয়ে যাবে। যদি 1000 বসিয়ে দিই, 1000তম পদ বেরিয়ে যাবে। তাহলে আমরা n-তম পদ কিভাবে নির্ণয় করা যায় সূত্রটা আমরা বাস্তব একটা উদাহরণ দিয়ে প্রমাণ করলাম। এখন আসলে একটা যোগফলের সূত্র, একটা যোগফল বের করব আমরা, ঠিক আছে? আমরা যোগফলের সূত্রটা ব্যবহার করব। তাহলে আসো আমরা দেখি একটা সমস্যা দেখি। এক্সাম্পল, আমরা এটা মুছে দিলাম, উপরে এটা মুছে দিলাম। একটা সমস্যা যদি এমন হয় যে 12 প্লাস 24 প্লাস 48 প্লাস আপ টু 768, এই ধারাটির যোগফল কত? চমৎকার, এই ধারাটির যোগফল কত? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো আমরা এর মান জানি 12,
আর কত হবে, রেশিও কত হবে, 24 কে 12 দ্বারা ভাগ করলে 2 হবে, বা 48 কে 24 দ্বারা ভাগ করলে 2 হবে। এর মানও জানি, এ ইকুয়াল টু কত 12, আর এর মান কত 24/12 ইকুয়াল টু 2। তো এ জানি, আর জানি, শেষ পদ আমরা জানি, এনতম পদ জানি। এনতম পদ সমান হলো 668। কত 668। তাহলে দেখো আমার কি দরকার, আমি এটার যোগফল নির্ণয় করব, তাই তো। তো এখানে কতগুলো পদ আছে সেটা আমার জানা নেই। কেউ কি বলতে পারবে এখানে কতগুলো পদ আছে? এখানে দেখো ডটও দিয়েছি, আমাদের জানা নাই, অর্থাৎ কতগুলো পদ আছে, অর্থাৎ এন এর মান কত হবে এটা আমাদের দরকার। এন ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের দরকার। বুঝতে পেরেছ? তাহলে আমরা সুন্দর জানি এনতম পদের সূত্র দেখি। এনতম পদ ইকুয়াল টু, বলো তোমরা, এ ইন্টু, হ্যাঁ বলো, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, এ ইন্টু আর টু দি পাওয়ার। তাহলে এনতম পদের মান কত দেওয়া আছে সুপ্রিয় বন্ধুরা, বলো 768 ইকুয়াল টু, এর মান আমরা জানি 12 ইন্টু আর এর মান জানি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ভেরি গুড, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো, আমি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর মানটা লিখলাম। তাহলে 768 ভাগ 12 সমান কত হবে বলো, 768 ভাগ 12 সমান হচ্ছে 64, সমান হচ্ছে 64। ঠিক আছে, তাহলে কি হলো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 64 কে 2 এর পাওয়ার কত দিতে পারবো তোমরা বলো, 6। কত দিতে পারবো, 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। তাহলে দেখো আমরা সূচকের নিয়মে ভিত্তি একই, এখানেও 2 এখানেও 2, তো ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারের সমান n মাইনাস 1 ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 6, 1 এদিক দিয়ে চলে গেল 7। ভেরি গুড, n ইকুয়াল টু 7। তাহলে বোঝা গেল এখানে 7টি পদ রয়েছে। কয়টি পদ রয়েছে? 7টি পদ রয়েছে। তাহলে আমরা 7টি পদের যোগফল, আমি এটা মুছে ফেললাম। আমাদের প্রথমে এই সমস্যার জন্য কি করতে হলো, এনতম পদের সূত্র ব্যবহার করে আমরা পদ সংখ্যাটা বের করে নিয়েছি। আমরা জানতাম না এই সমস্যায় কতগুলো পদ রয়েছে, তো এখন জেনে গেলাম এন এর মান কত 7। এন ইকুয়াল টু আমরা কত জানলাম, এন ইকুয়াল টু জানলাম 7। তাহলে 7টি পদের যোগফল। আরেকটি মজার ব্যাপার, আমি বলেছিলাম যে যোগফল নির্ণয় করতে হলে আমাকে এ আর এর মানটার উপর নির্ভর করবে। এখানে লক্ষ্য করো, আর এর মান গ্রেটার দেন 1। এখানে কি হচ্ছে, আর এর মান গ্রেটার দেন 1। তাহলে আমরা আরটা এখানে বড়, তাহলে আমরা কি সূত্র ব্যবহার করব, আমরা জানি এসএন ইকুয়াল টু এ ইন্টু আর এর মান যেহেতু বড়, আর আগে আসবে, আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে আর আগে আসবে, কারণ আর এর মান 2, একের চাইতে বড়, আর আগে আসবে। তাহলে আমরা কি চাই, কয়টি পদের যোগফল, 7টি পদের যোগফল। 7 মান বসিয়ে দেও, এর মান 12 ইন্টু আর এর মান কত 2, 2 টু দি পাওয়ার n, আই মিন 7 মাইনাস 1 বাই আর মাইনাস 1, 2 মাইনাস 1। তাহলে কি দাঁড়াচ্ছে, 12 ইন্টু 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 7 এ কত হচ্ছে বলো, 2 টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128। তো 128 থেকে 1 বাদ যাবে, 128 থেকে 1 বাদ গেলে 127, 127। আর নিচে আছে 1, 2 লাগবে না, নিচে আছে কত 1। তাহলে 12 ইন্টু 127 সমান হবে 15, 24। কত হচ্ছে আমাদের, 12 ইন্টু 127 সমান হলো, হ্যাঁ 15 কত, 15, 24, 15। দিস ইজ আওয়ার আনসার। তাহলে লক্ষ্য করো, 7টি পদের যোগফল আমরা শিখে ফেলেছি। 7টি পদের যোগফল আমরা বের করতে পারলাম। এখানে কার উপর নির্ভর করেছে, আর এর মানের উপরে। আর এর মান 2, আর যেহেতু একের চাইতে বড় এই জন্য আর আগে আসবে। যদি ছোট হতো, মনে করো 2 না হয়ে হাফ হতো, তা হাফ তো একের চেয়ে ছোট, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n হতো। বুঝতে পেরেছো? আর 1টা আগে আসতো, 1 আগে আসতো। তাহলে লক্ষ্য করো, আমরা আজকে যে 3টি সূত্র শিখলাম, এনতম পদের সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, যোগফলের সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, অথবা
a into 1 minus r to the power n by 1 minus r। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো এটি আজকে আমরা দেখালাম। আগামী ক্লাসে তোমরা অবশ্যই সংযুক্ত থাকবে। আমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল দুটি প্রবলেম আমি আগামী ক্লাসে সমাধান করব এবং এর ভিতর দিয়ে আমাদের সমানুপাতিক ধারা শেষ হয়ে যাবে এবং তোমরা কমেন্টস করবে তোমাদের কোন অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ, বেশি বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা পরবর্তীতে সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশা রেখে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।